হৃদমায়ের প্রেমগাথা পর্ব সংখ্যা ৬২। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। সঙ্গে আমি আছি মায়া। তবে যে কোনো সময় দেখা করতে পারে সেটাও বুঝতে পারছে আশিফ। তবে এই মুহূর্তে সবাইকে নিয়ে খান বাড়িতে যেতে বলেছে হৃদ। কালকের ফাংশনের জন্য সবার সেখানে উপস্থিত থাকা জরুরি। এজন্য হৃদের ছেলেপেলেগুলো সবাই উপস্থিত হয়েছে হৃদকে খান বাড়িতে নিতে এসে। অবশ্য হৃদের ছেলেপেলেগুলো সবাই বিগত এক সপ্তাহ ধরে খান বাড়িতেই আছে নিহাল খানের সঙ্গে দিয়ে। হৃদ পূর্ব আদেশ ছিল সবাইকে তার বাবার সঙ্গে দিয়ে খান বাড়িতে থাকতে। আজ হঠাৎ হৃদকে এতদিন পর চট্টগ্রামে ফিরতে দেখে সবাই উপস্থিত হয়েছে তাদের ভাইকে নিতে। ইতিমধ্যে তারা সবাই বেরিয়েও পড়তো, কিন্তু হঠাৎ হৃদের ফোন আসায় হৃদ বিল্ডিংয়ের সিঁড়ির নিচে গিয়ে দাঁড়ালো। প্রয়োজনীয় ফোনালাপ শেষ করছিল বলে আসিফ সহ বাকিরা হৃদের অপেক্ষায় বাহিরে দাঁড়িয়েছিল। এর মাঝে হঠাৎ মায়াকে খুবই কাছাকাছি দৌড়ে আসতে দেখে চমকালো আসিফ। ঘাড় ঘুরিয়ে হৃদকে ডাকলো মায়ের খবর দিতে। ভাই, ভাবি এসে। আসিফের কথা কানে যেতেই হৃদ ফোন কানে নিয়ে ঘুরতে চাইলো, কিন্তু তার আগেই মায়া আসিফকে ক্রস করে পা ফেরে লাফিয়ে উঠল হৃদের কোলে। ভালোবাসায় উচ্চাসনে বলল, আপনি এসেছেন, আই মিস ইউ। অপ্রস্তুত হৃদ ঠিক করে মায়াকে দেখার সুযোগটা পর্যন্ত পেল না। তার আগে হাত থেকে ফোন পড়ে শরীরের খই হারালো। মায়াকে নিয়ে পিছুপা হয়ে ধপাস করে বসলো সিঁড়িতে। বাম হাতে সিঁড়ির রেলিং চেপে দুজনের শরীর তাল ধরে রাখতেই হৃদের ডান হাতটা চলে গেল মায়ের পিঠে। মায়া দুহাতে হৃদের গলা জড়িয়ে মুখ উঠিয়ে পরপর চুমু খেলো হৃদের এই গাল থেকে ওই গাল। আবারও গলা জড়িয়ে কাঁধে মাথা রাখতে রাখতে বলল, আই লাভ ইউ, এতগুলা মিস করেছি আপনাকে। মায়ের কথায় হৃদ শক্ত হয়ে বসে রইল। মুহূর্তের মাঝে কি থেকে কি হলো বুঝতে যেন কয়েক সেকেন্ড সময়ও লাগলো, কিন্তু বুঝতে পেরেই যেন বুকের ভেতরটা ধপাস ধপাস করে লাফাতে লাগলো। মনে হচ্ছে বুক ছিঁড়ে হৃৎপিণ্ডটা বেরিয়ে আসবে বউয়ের টানে। শরীর তাজা রক্ত যেন টকবক করছে। এতদিন পর বউয়ের সান্নিধ্য পেয়ে হৃদ ওই অবস্থায় তাকালো সামনে। দেখলো আসিফ হতবুদ্ধি হয়ে বড় বড় চোখ করে এই দিকটায় তাকিয়ে। হৃদের দৃষ্টি সঙ্গে মিলিয়ে যেতে আসিফ চোরের মতন পালালো জায়গায় ছেড়ে। সঙ্গে বয়স্ক লোকটাকে নিয়ে গেল। রাস্তার পাশাপাশি বিল্ডিং হলেই সামনের গেটের জন্য রাস্তা বা আশেপাশের মানুষজন দেখা গেল না। আসিফ বয়স্ক লোকটাকে নিয়ে চলে যেতে যেতে আস্তে করে গেটটাকে টেনে গেল। হৃদের অবস্থানের পরিবর্তন না হলো। মা শক্ত করে হৃদকে জড়িয়ে বসে থেকে আবারও বলল, আমি অনেকগুলো সরি, আর জীবনেও আপনার কথার অবাধ্য হব না, প্রমিস। তারপরও আমাকে দূরে সরিয়ে রাখবেন না, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না, আমার অনেক কষ্ট হয়। বলতে বলতে মায়ের চোখের পানি গড়ালো হৃদের কাঁধে। এতদিন পর হৃদের সান্নিধ্য পেয়ে কিভাবে হৃদকে বুঝাবে সেই দিশেহারা অশ্রু জড়ালো গাল বেয়ে। দিশেহারা মায়া হৃদকে জড়িয়ে পুনরায় চুমু খেলো হৃদের গালে। দীর্ঘদিনের মান অভিমানে মায়া কান্নায় ফুপিয়ে হৃদের গালে কপাল ঠেকিয়ে রাখলে হৃদ খানিকটা নরম হয়ে আসলো। রেলিং ছেড়ে বাম হাতটা ক্রমশ নেমে আসে মায়ের কোমরে। চোখের পলকে যেন হৃদের দুহাতের অবস্থান হয়ে গেল মায়ের জামা ভেদ করে উন্মুক্ত কোমরে। শক্তপোক্ত উষ্ণ হাতে ছোঁয়া পেতে মায়ের সর্বাঙ্গ কেঁপে উঠল শিহরণে। হৃদের গাল থেকে কপাল উঠিয়ে বসতে চাইলে হৃদের হ্যাঁচকা টান পড়ল মায়ের কোমরে। মুহূর্তে মিশে গেল দুজন। মায়ের ঠোঁট ভাজল হৃদের গালে। তখনই শোনা গেল হৃদের মোহাচ্ছন্ন কণ্ঠ। মায়াকে আদেশ স্বরূপ বলল, ওয়ান্স মোর। মায়া কেঁপে উঠল, শিহরিত হলো রন্ধ্রে রন্ধ্রে। হৃদের কথায় মায়ের লজ্জা পাওয়ার কথা ছিল, অথচ তেমন কিছুই হলো না। বরং দুজনের মান অভিমান ইতি ঘটাতে চেয়ে হৃদের কথায় তাল মেলালো। হৃদের গলা জড়িয়ে পুনরায় শব্দ করে চুমু খেলো হৃদের এগাল ওই গাল দুগালে। মায়া থেমে যেতে চাইলে হৃদ পুনরায় একইভাবে বলল, এগেইন। হৃদের কথা অনুযায়ী মায়া একই কাজ পুনরায় করলো। আবারও থেমে যেতে চাইলে একইভাবে হৃদ আবারও আদেশ করলো, এগেইন। বারবার হৃদকে এগেইন অ্যান্ড এগেইন বলতে দেখে এবার মায়া আর থামলো না, বরং নিজের ইচ্ছেতে হৃদের পুরো মুখে ঠোঁট বুলালো পরপর। মায়ের সান্নিধ্য পেয়ে হৃদ নিজেও খই হারালো। মায়ের কোমর টেনে ঘনিষ্ঠ হতে চাইলে মস্তিষ্ক তড়াক করে জ্বলে উঠল আশেপাশে অবস্থান দেখে। এই মুহূর্তে
মুহূর্তে দুজন সিঁড়িতে বসে। যে কোনো সময় উপর হতে কেউ নিচে নামতে পারে, আবার বাহির থেকেও কেউ ভিতরে প্রবেশ করতে পারে। এমন না দুজন অবৈধ বা লোক সমাজে ভয়ে হৃদের কাছে। কারো ভয় নেই হৃদের, কারো ভয় হৃদের নেই, কিন্তু বউ তার টু পার্সোনাল অংশ, আর হৃদ তার পার্সোনাল কোনো কিছু পাবলিক করতে চায় না। তার ঘনিষ্ঠ মোমেন্টগুলো তার বেডরুমের বাইরে যাবে না কখনো। হৃদ আশপাশটা লক্ষ্য করেই মায়াকে নিয়ে উঠে দাঁড়ালো। মায়াকে কোল থেকে নামাতে নামাতে বলল, নর্মাল মানুষের মতো জড়িয়ে ধরা মনে হয় তোমার ডিকশনারিতে নাই না? যখন তখন বানরের মতন লাফিয়ে ঝাঁপিয়ে পড়তে মন চাই শুধু। মায়া গায়ের জামাটা টেনে ঠিক হৃদের দিকে তাকালো। হৃদের কথায় কিছু বলল না। হৃদকে কিভাবে বুঝাবে মায়া এই মুহূর্তে কতটা খুশি তাকে দেখে? এমন লাফিয়ে ঝাঁপিয়ে না পড়লে কি শান্তি লাগে? হৃদ ঝুঁকে ফ্লোর থেকে তার ফোন আর মায়ের ব্যাগ উঠিয়ে মায়ের দিকে এগিয়ে দিতেই মায়ের সেটা হাতে নিতে নিতে মিনমিন গলায় বলল, আমি আপনাকে অনেক মিস করছিলাম। মায়ের কথায় হৃদ মায়ের আদলে মুখশ্রীর দিকে তাকালো। এক দৃষ্টিতে মায়ের মুখের দিকে তাকিয়ে অল্প সময় নিয়ে বলল, বাসায় যাও। হৃদের কথায় মায়া অস্থির ভঙ্গিতে নাউচ করে তৎক্ষণাৎ বলল, না আমি কোথাও যাব না, আপনার সাথে থাকবো। মায়ের কথায় হৃদ ফোনটা পকেটে রাখতে রাখতে বলল, আপনার সাথে থাকার জন্যই তো আসলাম, তবে এখন বাসায় যান, রেডি হন, সন্ধ্যায় আমি গাড়ি পাঠাবো, আপনার শ্বশুরবাড়িতে চলে আসবেন। হৃদের কথায় মায়া খানিকটা সন্তুষ্ট হলো, তবে হৃদের মনোভাব বুঝতে না পেরে বলল, আপনি আমার ওপর রাগ করে নেই তো? সেটা রাতেই বুঝবেন। আমি থাকি না আপনার সাথে, আমাকে সঙ্গে নিলে কি হয়? হৃদ গম্ভীর মুখে বলল, বাসায় যান, রাহাত নিয়ে আসবে আপনাকে। মায়া হৃদের সঙ্গে থাকতে চেয়ে মিনমিন করে পুনরায় বলতে চাইল, আমি থাকি। মায়ের কথা শেষ করতে না দিয়ে হৃদ গম্ভীর গলায় বলল, আউট। ফেরি লাইটের আলোয় উজ্জ্বল চারপাশ, চাকচিক্য আলোয় মুখরিত খানবাড়ির সদর গেট হতে বিশাল বাড়িটি। অন্ধকার সন্ধ্যায় তারা ন্যায় ঝলমল করছে চারিপাশ। মায়া এমনই সন্ধ্যায় হৃদের পাঠানো গাড়ি থেকে নামলো আড়ষ্ট ভঙ্গিতে। জড়তা দৃষ্টি ফেললো আশেপাশে। অসংখ্য মানুষের আনাগোনা দেখা গেল ব্যস্ততার পাঁচালী। মায়া নীরবে শুধু হৃদকেই খুঁজল আশেপাশে, কিন্তু কোথাও সন্ধানকৃত মানুষটিকে দেখতে না পেয়ে তাকালো সামনে। খানবাড়ির সামনে কিছু পরিচিত মুখ দেখলো দাঁড়িয়ে। তার মধ্যে আরাফ খান, ফাহাদ আর রাদিফকে দেখলো একত্রে দাঁড়িয়ে কাজের লোকেদের তদারকি করছে ব্যস্ততায়। মায়া সেই দিকেই তাকিয়ে রইল হৃদকে দেখতে পাওয়ার আশায়। হয়তো তাদের আশেপাশে আছে কোথাও। জুই গাড়ির অপর দরজা খুলে নামতে নামতে চারপাশে দৃষ্টি ফেলল খানবাড়ির বিশাল আয়োজন দেখে। ছোট ছোট ফেরি লাইটের আলোয় সন্ধ্যাটা যেন দারুণ লাগলো জুইয়ের। মন ছুঁয়ে যাওয়ার মতো শীতল হাওয়া আছে পরিবেশ। জুই বেশ উৎফুল্লতা নিয়ে আশপাশটা দেখতে লাগলো। এর মধ্যে রাহাত গাড়ির ডিক্কি খুলে মায়াদের ব্যাগ হাতে নিয়ে বিনয়ে ডাকলো মায়াকে। মায়ের ধ্যান ভাঙতেই রাহাত বলল, ভাবি বাড়ির ভিতর চলো। ইতস্তত মায়া দ্বিধাবোধ করলো বাড়ির ভিতরে যেতে। মায়ের জানা নেই খানবাড়িতে কে কে জানে হৃদ মায়ের সম্পর্কের কথাটা। সবাই কেমন দৃষ্টিতে দেখবে মায়াকে। হৃদের সঙ্গে দেখা করার জন্য তাড়াহুড়ো করে চলে আসলো মায়া, কিন্তু খানবাড়িতে পা রেখে মনে হলো মায়ের এখানে আসাটা উচিত হয়নি, বরং ও ভুল করেছে। সবার মুখোমুখি হওয়ার সাহস মায়া এখনো জুগিয়ে উঠতে পারেনি। খানবাড়ির ফাংশনে খান পরিবারের প্রতিটি সদস্য হতে তাদের আত্মীয় স্বজনরা পর্যন্ত উপস্থিত থাকবে। সবাই যদি হৃদ মায়ের সম্পর্কের কথা জানে, তাহলে এর জন্য অবশ্যই মায়াকে নানান প্রশ্নের মুখোমুখি হতে হবে। তাছাড়া খানবাড়ির প্রতিটা পারিবারিক ফাংশনে শশীর উপস্থিতি দেখা যায়। আজকে থাকবে স্বাভাবিক। যেখানে শশী আছে সেখানে মায়াকে কেউ সহজে মেনে নিবে না, এটাও স্বাভাবিক। তাছাড়া শশী বা মায়াকে কিভাবে মেনে নিবে তার ভালোবাসার মানুষের বউ হিসাবে? আদৌ সেটা সম্ভব হবে শশীর জন্য? হয়তো সম্ভব না, কিন্তু তাই বলে মায়াই বা কি করার আছে এতে? মায়া তো আর প্রেমিকা নয় যে রিলেশন ব্রেকআপ করে নিবে। মায়ের হৃদ খানের বিয়ে করা বউ, আর বউদের সাথে স্বামীদের কখনো ব্রেকআপ হয় না, বরং তালাক হয়। আর এখানে মায়া বা ওর স্বামী কখনোই তালাক চায় না। তাই যত কিছুই হোক না কেন, মায়া কোনো কিছুর বিনিময়ে নিজের স্বামীকে ছাড়বে না অন্য কারোর জন্য।
শশী যদি ওর স্বামীর পাস্ট হয়ে থাকে তাহলে মায়া প্রেজেন্ট। অতীত সবসময় অতীত হয়, অতীত কখনো বর্তমান হতে পারে না, আর না মায়া কখনো হতে দিবে। এবার যত ঝড় তুফান আসুক না কেন, মায়া সব কিছুর সাথে লড়াই করে নেবে, তারপরও ছাড়বে না। অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে মায়া বুক ভারী হয়ে আসলো তিক্ত ভাবনায়। হুট করেই মায়ের মনে হলো সামনের পরিস্থিতি বেশ জটিল হতে যাচ্ছে। সবকিছু কেমন অন্ধকারে ঘেরা। একদিকে মায়ের পরিবার তো অন্যদিকে হৃদের পরিবার, সাথে বড় বোনের সংসারে অশান্তির কারণটাও মায়াও হতে চলেছে। তিক্ততা ভাবনা, অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে মায়া গায়ের ওড়নাটা মুঠোয় চাপল। নীরব চোখে আবারও হৃদের সন্ধান করে রাহাত প্রশ্ন করে বলল, আপনার ভাই কোথায়? মায়াকে কথাটা শেষ করতে হলো না, তার আগেই রাহাত চট করে বুঝে নিয়ে বলল, হৃদ ভাই তো বাড়িতে নেই ভাবি, ভাই আছেন ওনার বাবার সাথে। আসলে সামনে নির্বাচন তো, তারপর আবার ভাই অনেকদিন পর চট্টগ্রামে আসলো, সেজন্য দলের সদস্যের সাথে আলোচনা মিটিং করছেন তিনি। মধ্যরাতের আগে ভাই বাড়িতে ফিরবে না ভাবি। মায়ের বুক ভারীর কষ্টটা যেন দ্বিগুণ হলো। হৃদের আশায় এ বাড়িতে এসেছিল সে, এখন হৃদকে না পেয়ে মায়া যেন মুহূর্তে অসহায় হয়ে পড়ল। একদিকে হৃদের পরিবার তো অন্যদিকে সবার কঠিন কঠিন সব প্রশ্নের মুখোমুখি। সে কিভাবে করবে? হৃদ তো মায়ের পাশে নেই, কিভাবে জবাব দিবে? মায়া, আমি এখানে এসেছি সেটা আপনার ভাই জানেন? আগের ন্যায় রাহাতের ঝটপট উত্তর আসলো তখন। কি বলেন ভাবি, ভাই জানবেন না আপনি এসেছেন সেটা? ভাই তো আমাকে দিয়ে গাড়ি পাঠালো আপনাকে এখানে নিয়ে আসতে, ভাই বাসায় ফিরে যেন আপনাকে দেখে এর জন্য। অস্বস্তির মায়া ছোট করে উত্তর করলো রাহাতকে। ও জি ভাবি, চলুন। মায়ের সামনে হাঁটতে গিয়েও থেমে যায়, পিছন ফিরে ইতস্ততায় রাহাতকে বলল, সবাইকে কি আমার উপর রেগে আছেন রাহাত ভাই? মায়ের কথাটা প্রথমে বুঝতে না পেরে খানিকটা অবাক সুরেই মায়াকে শুধিয়ে রাহাত বলল, সবাই আপনার উপর কেন রাগ করবেন ভাবি, কিসের জন্য? রাহাতের প্রশ্নে মায়ের অস্থিরতা দ্বিগুণ হলো। এলোমেলো দৃষ্টি এদিক সেদিক ঘুরাতে গিয়ে জুঁয়ের সঙ্গে চোখাচোখি হল। জুঁই মায়ের কথায় ওর দিকেই কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে। আপাতত সেও রাহাতের মতন জানতে চায় খানবাড়ির সবাই কেন মায়ের উপর রাগ করে থাকবে, কিসের জন্য? মায়া নিজের অপরাধী দৃষ্টি জুঁই থেকে সরিয়ে তাকালো রাহাতের দিকে। মিহিসরে পুনরায় বলল, আপনার ভাইয়ের সঙ্গে আমার বিয়ের ব্যাপারটা নিয়ে কেউ? মায়ের অল্প কথাতে চট করে বুঝে গেল রাহাত। মায়াকে আশ্বস্ত করে বলল, না ভাবি, আপাতত কেউ রেগে নেই আপনার উপর। সবাই আপনাকে ফাহাদ ভাইয়ের শালি বলেই জানেন এই বাড়িতে। আমার মনে হয় হৃদ ভাইয়ের বাবা মা ছাড়া বাকিরা কেউ আপনাদের বিয়ের ব্যাপারটা এখনো জানে না। যদি জানতো তাহলে অবশ্যই এই নিয়ে দাদা দাদি অথবা অন্য কেউ আমাকে প্রশ্ন করতো। তাছাড়া বিয়ের ব্যাপারটা এতদিনে আপনাদের বাড়িতেও ছড়িয়ে পড়তো। যেহেতু এসব কিছুই হয়নি, তার মানে এখনো কেউ জানে না হৃদ ভাইয়ের বিয়ের ব্যাপারটা নিয়ে। আপনি নিশ্চিন্তে থাকুন ভাবে, এসব বিষয়ে আপনার টেনশন করতে হবে না, ভাই আছেন, তিনি দেখবেন সবটা। আপনি ভিতরে চলুন ভাবি, আপনাকে বাসার ভিতরে দিয়ে আমাকে আবার ভাইয়ের কাছে ফিরতে হবে, চলুন। রাহাতের কথায় মায়া আশ্বস্ত হলো। মনে হলো আসলে হৃদ আছে ওর পাশে যে কোনো কঠিন পরিস্থিতি। হৃদ কখনোই মায়াকে একা ছাড়বে না। মায়ের স্বস্তির হতে হতে পা চালালো সামনে, সঙ্গে জুঁইও হাঁটলো। কিছুটা পথ সামনে যেতে চোখে পড়লো রাদিফের। তৎক্ষণাৎ উৎফুল্লতা ভাবি বলে মায়াকে চিৎকার করে ডাকতে গিয়েও থেমে গেল আশপাশের কোলাহলের পরিস্থিতি দেখে। এত মানুষের সামনে মায়াকে ভাবি বলে ডাকাটা দৃষ্টিকটু দেখাবে। যেহেতু এখনও হৃদ পারিবারিকভাবে মায়াকে নিজের বউ বলে পরিচয় করানি, সেহেতু রাদিফের এই মুহূর্তে মায়াকে ভাবি ডাকাটা যুক্তিসঙ্গত দেখাবে না। এতে মায়া অসম্মান হতে পারে। আবার ভাবিকে বেআইন বলে ডাকাটাও রাদিফের পছন্দ না। সেজন্য চুপ করে গিয়ে নিজের কাজে মন দিল। যেদিন সসম্মানে মায়াকে সবার সামনে ভাবি ডাকতে পারবে সেদিন না হয় ভাবি ডাকবে, ততদিন না হয় সবার অগোচরেই ভাবি ডাকলো মায়াকে। তারপরও বড় ভাইয়ের বউকে অসম্মানজনক কিছুই ডাকবে না সে। রাদিফের সঙ্গে দাঁড়ানো ফাহাদ দুই শালিকে দেখতে পেয়ে হাসি মুখে এগিয়ে আসলো মায়ার জুঁইকে দিকে। বড় ভাইয়ের মতন স্নেহময় হাত বুলালো মায়া জুঁয়ের মাথায়। কুশলাদি বিনিময় করে রাহাত থেকে মায়াদের কাপড়ের ব্যাগটা নিতেই রাহাত তাড়াহুড়ো চলে গেল হৃদের উদ্দেশ্যে।
ফাহাদ মায়াদের নিয়ে প্রথমে গেল আরাফ খানের কাছে। তিনি মায়া জুঁইকে দেখতে পেয়ে উজ্জ্বল হাসতেই মায়ার সালাম দিয়ে বিনয়ে বলল, আসসালামু আলাইকুম দাদা ভাই, কেমন আছেন? মায়ের সালামের উত্তর দিতে দিতে বলল, আলহামদুলিল্লাহ ভালো নাতনি সাহেবা। তবে তুমি একদিন নানা ভাই আর আজ দাদা ভাই ডাকছো কেন? ব্যাপার কি? নানা ভাই ডাকো, সেটা না হয় ফাহাদের সম্পর্ক ধরে, কিন্তু দাদা ভাই ডাকছো কার সম্পর্কে সূত্র ধরে বলো তো, একটু শুনি। আরাফ খানের কথায় যুক্তিতে মায়া চুপসে গেল। হৃদের সম্পর্ক ধরে আরাফ খানকে দাদা ভাই ডেকেছে, সেটা চট করে বলতে পারল না মায়া। অসহায় মায়া ধরা পড়ে যাওয়ার ভয়ে রাদিফের দিকে তাকালো। রাদিফ মায়ার ভয়ের কারণ বুঝতে পেরে তৎক্ষণাৎ এগিয়ে আসলো। মায়ের কথার উত্তর দিয়ে আরাফ খানকে বলল, তিনি হচ্ছেন আমার ভাবির স্বামী, তার বউয়ের একমাত্র শ্বশুরের একমাত্র বাপ, তার একমাত্র বড় নাতির একমাত্র বউ হিসেবে তোমাকে দাদা ভাই ডেকেছে, তাই মায়া? রাদিফের সম্পর্কের মার প্যাঁচ আরাফ খানের মাথায় ঢুকলো না, আর না ঢুকলো মায়ার মাথায়। তারপরও রাদিফের কথায় মায়া কেমন বোকার মতন মাথা কাত করে সম্মতি দিল। চতুর আরাফ খান কেমন বোকার মতন হিসাব মিলাতে বসলো। আসলে রাদিফ ওনাকে কোন সম্পর্কের মারপ্যাঁচ বুঝালো এখন? ফাহাদ যখন একইভাবে হাসছিল তখন রাদিফ তাড়াতাড়ি বলল, ফাহাদ ভাই, তুমি ওনাদের বাসার ভিতরে নিয়ে যাও, এদিকটায় পুরুষ মানুষ বেশি। ফাহাদ মায়াদের নিয়ে চলে যেতে চাইলে জুঁইয়ের সঙ্গে রাদিফের চোখাচোখি হয়। সৌজন্য খাতুরে জুঁই নিজেই আগ বাড়িয়ে রাদিফকে কুশলাদি করে কেমন আছে জানতে চাইলে রাদিফ হাসি মুখে উত্তর দেয়। দুজনের মধ্যে অল্প কুশলাদি বিনিময়ে জুঁই যখন রাদিফকে ক্রস করে সামনে যেতে চাইল, তখনই চোখে পড়ল অল্প দূরত্বে দাঁড়িয়ে থাকা আয়ানকে। চমকে ওঠার মতন জুঁই পিছন তাকালে দেখলো রাদিফ তখনও জুঁইয়ের দিকে হাসি মুখে তাকিয়ে। জুঁইয়ের তাকানোতে রাদিফ মজা করে বলল, বিয়াইন এতবার ঘুরে পিছনে তাকালে ঘাড় বেঁকে যাবে তো আপনি বরং ভিতরে যান, আমি হাতের কাজটা শেষ করেই আপনার কাছে আসছি, তখন না হয় আবার দেখলেন আমাকে। রাদিফের অল্প দুষ্টামিতে কেন জানি জুঁইয়ের খুব কষ্ট হলো। ঘাড় ঘুরিয়ে তৎক্ষণাৎ তাকালো সামনে দাঁড়িয়ে থাকা আয়ানের দিকে। নিশ্চয়ই রাদিফের কথাবার্তা সে শুনছে সব, অথচ এমনভাবে দাঁড়িয়ে আছে যেন আয়ান কিছুই শুনছে না। আর যদি শুনেও থাকে তাহলে আয়ানের রাদিফ বা জুঁইকে নিয়ে কোনো কিছুই যায় আসে না। জুঁই আর পিছনে তাকালো না, বরং আয়ানকে দেখতে দেখতে সামনে গেল। কেন জানি আয়ানের জুঁইকে ইগনোর করাটা খুব দহনে পড়ছে জুঁই। যদিও জুঁই চেয়েছিল আয়ান জুঁই থেকে দূরত্বে থাকুক, কিন্তু আজ কেন জানি আয়ানের দূরত্বটা স্বাভাবিক ন্যায় মেনে নিতে পারছে না জুঁইয়ের মনে হচ্ছে আবার আগের মতন হয়ে যাক দুজনের সম্পর্কটা, আয়নের সঙ্গে রাগ হোক, কথা হোক জুঁইয়ের। আচ্ছা জুঁইকে আয়নের সঙ্গে একবার কথা বলে দেখবে, একটু কুশলাদি বিনিময় করলে ও তো মন্দ হয় না। কুশলাদি বিনিময় করলে তো মন্দ হয় না। ধীর স্থির চিন্তা ভাবনায় জুঁই আয়নের বরাবরই হতে প্রথমে আস্তে করে সালাম দিয়েছে। জুঁই বলল, আসসালাম। জুঁইয়ের সালামটা শেষ করার আগেই আয়ান জুঁইকে অদেখা করে পাশ কাটিয়ে চলে গেল অন্যদিকে। তো বন্ধুরা, আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্টে তোমাদের মতামত দিবে।